প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চলো বৃত্ত চিনি এই অধ্যায়ের 161 এবং 162 পৃষ্ঠার। তো আলোচনা শুরুতে আমরা এখানে কিছু চিত্র বা ছবি দেখতে পাচ্ছি। দেখো, এটা একটা হচ্ছে চাকা, এখানে ঘোড়ার গাড়ির চাকা বলতে পারো বা গরুর গাড়ির চাকা। এটা হচ্ছে চুড়ি, এটা হলো ঘড়ি, আর এটা হচ্ছে তোমাদের মেঝেতে আলপনা করা একটা গোলাকার চিত্র, বোতাম, এবং এটা হলো কুমোরদের যে হাঁড়ি বানায় সেটার চরকা। তো সবগুলাই কিন্তু গোলাকার বা বৃত্ত। তো এখানে আমরা লক্ষ্য করি, দেখো ছবিগুলো লক্ষ্য করো, প্রতিদিন আমরা এই ধরনের কিছু জিনিস দেখি ও ব্যবহার করি। হ্যাঁ, এই ধরনের গোল অনেক জিনিসই আমরা দেখি এবং ব্যবহারও করি। ছোটবেলায় এই ধরনের কিছু বস্তু তৈরি করে খেলাধুলাও করেছি, তাই না? তোমরা অনেকেই হয়তো গোলাকার জিনিস নিয়ে খেলাধুলা করেছো, আমিও করেছি। প্রত্যেকটি ছবিতেই একই ধরনের একটি জ্যামিতিক আকৃতি দেখা যাচ্ছে। ভেবে দেখো তো, এই ধরনের জ্যামিতিক আকৃতিকে কি বলা হয়? হ্যাঁ, ঠিকই ভাবছো, জ্যামিতিক আকৃতিটি বৃত্তাকার। তো জ্যামিতিক যে আকৃতিগুলো দেওয়া আছে সবগুলাই গোল, বা যাকে বলা হয় বৃত্তাকার। তো দেখো নিচে কি বলা আছে সেটা একটু দেখবো আমরা। নিচে এখানে বলা আছে দলগত কাজ, একটা দলগত কাজ করতে হবে। তো দলগত কাজটা কি সেটা লক্ষ্য করো। বৃত্তাকৃতি বস্তুর নাম লেখার প্রতিযোগিতা, তার মানে প্রতিযোগিতা করতে হবে বৃত্তাকার বস্তুর নাম লেখার। সময় হচ্ছে 5 মিনিট। দলের প্রত্যেকে নিজ নিজ খাতায় বৃত্তাকৃতির বস্তুর নাম লিখবে। যে সবচেয়ে বেশি নাম লিখবে বা লিখতে পারবে সেই জয়লাভ করবে। তার মানে তোমাদের শ্রেণীতে মনে করো যে হলো 50 জন ছাত্রছাত্রী আছে, প্রত্যেকে 10 জন 10 জন করে দলে বা গ্রুপে ভাগ হয়ে যেতে হবে। যাওয়ার পর প্রত্যেক দলকে কি করতে হবে, 5 মিনিট টাইম দিতে হবে, এবং যে সবচাইতে বেশি বৃত্তাকার বস্তুর নাম লিখবে সেই জয়লাভ করবে বা সেই দলটি জয়লাভ করবে। তো দেখো আমরা নমুনা স্বরূপ কিছু বৃত্তাকার বস্তুর নাম তুলে ধরছি তোমাদের সামনে, তোমরা সেভাবে এটি নামগুলো লিখতে পারবে। বৃত্তাকার বস্তুর নাম। তো এখানে তোমাদের প্রতিযোগিতার সুবিধার্থে আমরা কিছু বৃত্তাকার বস্তুর নাম তুলে ধরেছি, এভাবে তোমরা লিখতে পারো। 1 নম্বরে দেওয়া আছে চাকা, 2 নম্বরে দেওয়া আছে চুড়ি, 3 নম্বরে হচ্ছে ঘড়ি, 4 নম্বরে চাকতি, 5 নম্বরে হচ্ছে বোতাম, 6 নাম্বার হচ্ছে চরকা, যেখানে কুমোররা হাঁড়ি বানায়, 7 নাম্বার হচ্ছে গ্লাসের মুখ, 8 নাম্বার হচ্ছে বোতলের ছিপি, 9 নাম্বার হচ্ছে থালা, 10 হচ্ছে ক্যারামের গুটি, 11 নাম্বার হচ্ছে হাঁড়ি পাতিলের খোলা মুখ। এই সবগুলাই কিন্তু বৃত্তাকার বা গোল। তো যে যত দলের নাম বেশি লিখতে হবে বৃত্তাকার বস্তুর সেই জয়লাভ করবে। সেভাবে তোমরা লেখার চেষ্টা করবে। আচ্ছা, আমরা পরবর্তী স্টেপে যাব। তো দলগত কাজটি শেষ করা হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার দেখো পরবর্তীতে কি কাজ আছে আমাদের। আয়ত আকৃতির কাগজ দিয়ে বৃত্ত বানাই। তার মানে আয়ত আকৃতির কাগজ দিয়ে তোমাদের কি করতে হবে, একটা বৃত্ত বানাতে হবে। এই বৃত্ত বানানোর জন্য আমাদের যে প্রয়োজনীয় উপকরণ, কি কি উপকরণ দরকার সেটা দেখো। একটি পিন লাগবে, একটি পেন্সিল, 2টি ছোট ছিদ্র সহ একটি আয়ত আকৃতির কাগজ সংগ্রহ করি। তার মানে 2টা ছোট ছিদ্র সহ একটি আয়ত আকৃতির কাগজ লাগবে। এবার নিচের চিত্র অনুযায়ী এগুলো ব্যবহার করে খাতায় একটি বক্র রেখা অঙ্কন করি। আমরা যদি একবার গোলাকার পেন্সিলটি ঘুরিয়ে আনি তাহলে কেমন আকৃতি তৈরি হবে? এটা গোল আকৃতি তৈরি হবে। আমরা যদি একবার পেন্সিলটি গোলাকারে ঘুরিয়ে আনি তাহলে একটি সুন্দর গোল আকৃতি পাবো। এই গোল আকৃতিটিকে বৃত্ত বলা হয়। তো দেখো, একটি পিন
একটি পেন্সিল ও ছোট দুটা ছিদ্র সহ আয়ত আকৃতির বস্তু দিয়ে বা কাগজ দিয়ে আমরা কিভাবে বৃত্ত বানাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে একটা আয়ত আকৃতির কাগজ। আয়ত আকৃতির যা এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান, আর এই প্রস্থটা সমান। এটা হচ্ছে একটা আয়ত আকৃতি। আর এখানে একটি হচ্ছে ছিদ্র, আর এখানে একটা ছিদ্র, দুটা ছিদ্র, আর এখানে হচ্ছে একটা পেন্সিল। তো এই পেন্সিলটা ধরে যদি আমরা মনে করো যে এখানে একটা আলপিন বসিয়ে দিলাম, দেওয়ার পর এই মাথায় পেন্সিল বসে যদি চারিধার আমরা এইভাবে টেনে দিই, এটা চারিধার যদি টেনে দিই তাহলে একটা বৃত্তাকার পাবো। তো দেখো এখান থেকে আমরা এটা যদি চারিধার আমরা নিয়ে চলে যাই তাহলে একটা বৃত্তাকার চিত্র পাবো, যা গোল হয়ে দেখতে পাবে। তো এরপরে আমরা এই যে এই বৃত্তটা পাবো। বৃত্তটা পেলে এই যে বৃত্তের যেটা আছে মিডিলে, এটা হচ্ছে কেন্দ্র। এর নাম কি? এটার নাম হচ্ছে কি কেন্দ্র। আর চারিধার দিয়ে যে রেখাটা গেছে এটা হচ্ছে কি, এটাকে বলা হয় পরিধি। এটাকে বলা হবে পরিধি। পরিধি। আর এখান থেকে মনে করো যে যদি এই পর্যন্ত যেই রেখাটা থাকবে, যদি যেটা আছে সেটাকে বলা হয় ব্যাসার্ধ। তো ব্যাসার্ধের মান হচ্ছে কত? আর। আর এটাকে যদি এখান থেকে বরাবর টেনে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে কি ব্যাস। আর ব্যাসের মান হচ্ছে 2r। এখানে বৃত্তের একটা ক্ষেত্রফল নির্ণয়েরও সূত্র আছে। যেহেতু এটা পুরাটা সম্পূর্ণটাই একটা বৃত্ত আমরা পাইছি, সম্পূর্ণটা একটা বৃত্ত পাইছি। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr²। এটা হচ্ছে বৃত্তর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো দেখো পরবর্তী স্টেপে আমরা সমাধান করার চেষ্টা করি। কাগজ কেটে বৃত্ত বানাই। তোমার কাগজ কেটে বৃত্ত বানাতে হবে। একটি সাদা বা রঙিন কাগজের উপর কাপ বা থালা বা গ্লাস উপুড় করে রাখি। এক হাত দিয়ে বস্তুটি চেপে ধরে অপর হাত দিয়ে একটি কলম বা সরু পেন্সিলের মাধ্যমে বস্তুটির গা ঘেঁষে নিচের চিত্রের মতো চারিদিকে ঘুরিয়ে দাগ দিই। এবার বস্তুটি সরিয়ে নিলে কাগজে একটি গোলাকার আবদ্ধ বক্ররেখা দেখা যাবে। তার মানে দেখো যে এখানে আমরা একটি মনে করো যে ওয়ান টাইম গ্লাস এখানে উপুড় করে রাখা হয়েছে। বাম হাত দিয়ে চেপে ধরে ডান হাতে এই যে এই চারিধার দিয়ে মনে করো যে দাগ দেওয়া হচ্ছে। তাহলে এই গ্লাসটা যদি উঠিয়ে নাও, নেওয়ার পর এখানে চারিধার দিয়ে যদি কাটো, তাহলে তুমি একটা হলুদ বা এই রঙের একটা কি পাবে, বৃত্তাকার একটা চিত্র বা কাগজ পাবে। তো হলুদ কাগজে আঁকা গোলাকার আবদ্ধ বক্ররেখাটিকে আমরা বৃত্ত বা সার্কেল বলে থাকি। বৃত্তের কোনো শীর্ষবিন্দু থাকে না। হ্যাঁ, বৃত্তের কোনো শীর্ষবিন্দু থাকে না। তোমরা কি বলতে পারবে কেন বৃত্তের শীর্ষবিন্দু থাকে না? আমরা জানি ত্রিভুজের 3টি, চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু থাকে। তো ত্রিভুজের 3টি এবং চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু থাকে কিভাবে? একটা ত্রিভুজ মনে করো যে এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের 3টা বাহু আছে। একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু। তিনটা বাহুর জন্য 3টা শীর্ষবিন্দু পাইছি। তো শীর্ষবিন্দু কোনটা? যেটা এটা একটা, দুইটা, তিনটা শীর্ষবিন্দু পাবো। আবার যদি একটা চতুর্ভুজ ধরো, মনে করো যে এটা একটা চতুর্ভুজ। চতুর্ভুজের বাহু কয়টা? 4টা। একটা, দুইটা, তিনটা, 4টা। 4টার জন্য দেখো 4টা কিন্তু আমরা শীর্ষবিন্দু পাইছি। যেগুলো হচ্ছে শীর্ষবিন্দু, 4টা হলো শীর্ষবিন্দু। তো এখন আমরা বলতে পারি এভাবে পঞ্চভুজের 5টি, ষড়ভুজের 6টি ইত্যাদি। অর্থাৎ বহুভুজের বাহুর সংখ্যা যত হবে তার শীর্ষবিন্দুর সংখ্যা ঠিক ততই হবে। মানে বাহুর সংখ্যার উপর তোমার নির্ভর করবে যে ওই চতুর্ভুজ বা পঞ্চভুজের বাহুর সংখ্যা যত, ঠিক ওর শীর্ষবিন্দুর সংখ্যাও তত হবে। কোনো বহুভুজের
বাহুর সংখ্যা অসীম হলে তার শীর্ষবিন্দুর সংখ্যাও অসীম হবে। হ্যাঁ, বাহুর সংখ্যা অসীম হলে শীর্ষবিন্দুর সংখ্যাও অসীম হবে। তখন বহুভুজটি বাহুগুলো একটি আবদ্ধ বক্ররেখা বা বৃত্তে পরিণত হয়। নিচের চিত্রটি ভালো করে লক্ষ্য করলে বিষয়টি আরো পরিষ্কার হবে। তো দেখো, নিচে আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি। তো এই চিত্রের এখানে লক্ষ্য করতে পারবে যে এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু। তো এর শীর্ষবিন্দু এই যে এখানে একটা, দুইটা, তিনটা, এবং এই যে একটা চতুর্ভুজ দেওয়া আছে, চতুর্ভুজের একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু। তাহলে চতুর্ভুজের বাহুর সংখ্যা যেহেতু 4, সেহেতু শীর্ষবিন্দু 4টা হবে। 1, 2, 3, 4। এটা হচ্ছে আমাদের পঞ্চভুজ। পঞ্চভুজের বাহুর সংখ্যা 5, তাহলে এর শীর্ষবিন্দু হবে 5। 1, 2, 3, 4, 5। অনুরূপভাবে এটা হচ্ছে ষষ্ঠভুজ। ষষ্ঠভুজের 6টা, 1, 2, 3, 4, 5, 6। এগুলা কিন্তু এদের শীর্ষবিন্দু। এইভাবে যদি কোনো চতুর্ভুজে বা কোনো আকৃতিতে যত বাহুর সংখ্যা বাড়বে, ততই শীর্ষবিন্দুর সংখ্যাও বাড়বে। যদি বাহুর সংখ্যা অসীম হয়, শীর্ষবিন্দুর সংখ্যাও অসীম হবে। তো এই যে এই রূপ ধারণ করে এখান থেকে মনে করো যে এখানে এটুকু রূপ ধারণ করছে এরকম, এরপর থেকে এখান থেকে মনে করো যে এই রূপ ধারণ করবে, এখান থেকে আবার এখানে এসে আমরা একটা কি পাবো, বৃত্ত পাবো। তো লক্ষ্য করো, এই বৃত্তটি যেটা আমরা পাইছি, সেই বৃত্তে কিন্তু আমাদের কোনো বাহু নেই, তাই এর কোনো শীর্ষবিন্দু নেই। যদি বাহু থাকতো তাহলে এর আমরা শীর্ষবিন্দু পেতাম। যেমন এখানে আমাদের বাহু আছে, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, যত বাহু আছে তত শীর্ষবিন্দু আছে। কিন্তু দেখো এখানে কোনো বাহু পাচ্ছ না, পাচ্ছ? বাহু যেহেতু পাচ্ছ না, সেহেতু এর কোনো শীর্ষবিন্দু নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই চিত্রগুলা বুঝতে পেরেছো এবং আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আর অঙ্ক বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে তা জানিয়ে দিবে, আমরা সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।